একটা দৃশ্য কল্পনা করুন আপনারা। ১৯ জুলাই ২০২৬ নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়াম, টানেলের ভেতর অন্ধকার, বাইরে ৮০,০০০ দর্শকের গর্জন ক্রমশ আছড়ে পড়ছে কনক্রিটের দেয়ালে। বিশ্বজয়ের ফাইনাল শুরু হতে বাকি আর মাত্র কয়েক মিনিট। লুই দে লা ফুয়েন্তে দাঁড়িয়ে আছেন সুড়ঙ্গের এক প্রান্তে, স্পেনের লাল সবুজ ট্র্যাকস্যুট গায়ে। ঠিক বিপরীত পাশে প্রতিফলনের মতো, একটা রিফ্লেকশনের মতো দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি। দুজনের চোখাচোখি হলো এক মুহূর্তের জন্য। ঠিক সেই মুহূর্তটায় দে লা ফুয়েন্তের চোখে ওপারে দাঁড়িয়ে থাকা মানুষটা কোনো প্রতিপক্ষ কোচ নন, তিনি হলেন বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। তারই একসময় সেই মনোযোগী একজন ছাত্র, যাকে তিনি স্পেনের লা রোসাসের এক ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডে চক ঘষে শিখিয়েছিলেন কিভাবে মাঠে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হয়। দুজনের মধ্যে প্রায় অলক্ষ মাথা নাড়ার মধ্য দিয়ে বিনিময় হয়ে গেল এক যুগের এক নীরব শ্রদ্ধাবোধের প্রদর্শন। তারপর রেফারি বাঁশি বাজালেন আর দুজনেই হাঁটতে শুরু করলেন মাঠের সবুজ ঘাসের দিকে। কিন্তু এই মহাকাব্যিক মুহূর্তটার গভীরতা বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে অনেক পেছনে। স্পেনের লা রিওহা প্রদেশের একটা ছোট্ট শান্ত শহর হচ্ছে আরো। ১১,০০০ মানুষের এই বসতি ওয়াইনের জন্য বিখ্যাত হলেও ফুটবলের জন্য তা কখনোই ছিল না। ১৯৬১ সালে এই শহরেই জন্ম নিয়েছিলেন লুই দে লা ফুয়েন্তে। তার বাবা ছিলেন মার্চেন্ট নেভির নাবিক। জীবনের প্রায় ৪০টা বছর সমুদ্রে কাটিয়েছেন তিনি, যে বছরের ১১ মাসই থাকতেন বাড়ির বাইরে, কখনো কখনো টানা ১৭ মাস। মা আর দাদি মিলেই সামলেছিলেন সংসারটা। বাবার সেই একাকিত্ব আর মায়ের লড়াই দে লা ফুয়েন্তেকে শিখিয়েছিল কিভাবে কঠিন সময় শান্ত থাকতে হয়। পরে তিনি বলেছিলেন যে দূরত্ব আমার বাবা মা সহ্য করেছিলেন, তা আমাদের পরিবারকে ভীষণ শক্তিশালী করে তুলেছিল। ১৫ বছর বয়সে স্থানীয় এক ক্লাবের হয়ে ডিফেন্ডার হিসেবে ফুটবলে যাত্রা শুরু হয়েছিল দে লা ফুয়েন্তের। পরে আথলেটিক বিলবাওয়ের সোনালী প্রজন্মে জায়গা পেয়ে দুটো লা লিগা, একটা কোপা দেল রেও জিতেছিলেন তিনি। কিন্তু এই বড় অর্জনগুলোর পরও ফুটবল ইতিহাস তাকে ওভাবে মনে রাখেনি, কারণ তার খেলোয়াড়ি জীবনে এমন কোনো স্পার্ক, নাটকীয় কোনো ভুল বা একক জাদুকরী কোনো মুহূর্ত ছিল না যা নিয়ে তাকে নিয়ে রোমাঞ্চকর গল্প লেখা যায়। এমনকি স্পেনের জাতীয় দলের সিনিয়র জার্সিটাও কোনোদিনই তার গায়ে ওঠে নাই। তিনি যখন একদিন নীরবে খেলা ছেড়ে দিলেন, ফুটবল বিশ্ব সেটা টেরও পায় নাই। এখান থেকেই শুরু হয়েছিল দে লা ফুয়েন্তের আসল জার্নিটা। দে লা ফুয়েন্তের কোচিং জীবনের শুরুটা ছিল একদমই উল্টো। তার জীবনে কোনো শর্টকাট বা লাকি কোনো ব্রেক ছিল না। তিনি বেছে নিয়েছিলেন স্পেনের ফুটবল কাঠামোর একদম নিচের স্তরের একটা দীর্ঘ, অবহেলিত এবং খুবই ধীরস্থির একটা পথ। নিজের ভাষায় তিনি বলেছিলেন, কাদায় পরিশ্রম করে ইঞ্চি ইঞ্চি করে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন। এই দীর্ঘ যাত্রার মাঝেই ঘটেছিল সেই ঐতিহাসিক ঘটনা। স্পেনের লা রোসাসে রয়্যাল স্প্যানিশ ফুটবলের ফেডারেশনের সদর দপ্তরে ইউএফা প্রো কোর্সের শিক্ষক হিসেবে ক্লাস নিতেন এই দে লা ফুয়েন্তে। কত সাবেক ফুটবলার সেখানে আসতেন লাইসেন্স নিতে, তাদেরই একজন ছিলেন তরুণ লিওনেল স্কালোনি। দে লা ফুয়েন্তের কাছে তখন তিনি ছিলেন কেবলই একজন মনোযোগী ছাত্র। ট্যাকটিক্সের ক্লাস শেষ হলেও দে লা ফুয়েন্তে ছাত্রদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। স্কালোনিও পরবর্তীতে শ্রদ্ধা ভরেই এই শিক্ষকের কথা স্মৃতিচারণ করেছিলেন। ২০২৩ সালে স্প্যানিশ ফেডারেশন তাকে অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্ব দেয়। এরপর অনূর্ধ্ব ২১ সিনিয়র ফুটবল বিশ্ব যখন রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা বড় তারকাদের নিয়ে ব্যস্ত, দে লা ফুয়েন্তে তখন নিভৃতে স্পেনের ভবিষ্যৎ প্রজন্মকে নিজের হাতে জল হাওয়া দিয়ে বড় করছিলেন। একের পর এক ট্রফিও আসছিল যুব দলে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়, টোকিও অলিম্পিকের রূপা। এই যে রদ্রি, মিকেল মেরিনো, তারা যে বেড়ে উঠেছেন, তারা এবং মিকেল ওয়াসাবাল, তারা এই দে লা ফুয়েন্তের হাতে বেড়ে উঠেছেন। কিন্তু এগুলো তো তার কাছে বড় কোনো ক্লাবের কোচ হওয়ার সিঁড়ি ছিল না, এটাই ছিল তার একমাত্র সাধনার জায়গা। ২০২২ সালের কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে যখন লুই এনরিকে এর স্প্যানিশ সাম্রাজ্যটা ভেঙে পড়েছিল, তখন সবাইকে চমকে দিয়ে সিনিয়র দলের দায়িত্ব দেওয়া হলো এই দে লা ফুয়েন্তেকে। স্প্যানিশ মিডিয়া তখন তীব্র সমালোচনায় মেতে উঠেছিল, একজন অনভিজ্ঞ যুব দলের কোচ কিভাবে সামলাবেন রামোস পিকেদের শূন্যতাটাকে। কিন্তু তারা জানতো না এই শান্ত মানুষটা কোনো ম্যাজিশিয়ান নন, তিনি একজন মালি বা গার্ডেনার, যিনি এক রাতে ফুল ফোটান না, ফুল ফোটাতে পারেনও না, কিন্তু বছরের পর বছর যত্ন নিয়ে একটা পুরো বাগানকে জীবন্ত করে তুলতে পারেন। অ্যান্ড দ্যাট ইজ হাউ হি হ্যাজ মেড দিস স্প্যানিশ ডাইনেস্টি। মিডিয়া সেই সমালোচনার জবাবটা দে লা ফুয়েন্তে দিয়েছিলেন মাঠের ফুটবল দিয়ে। সেই যে স্কটল্যান্ডের কাছে একবার হেরেছিলেন, তারপর আর কোনো ম্যাচ হারতে হয়নি ২০২৩ সালের পর। যুব দলে বছরের পর বছর তিনি যে বীজগুলো বুনেছিলেন, এবার সিনিয়র দলে তারাই হয়ে উঠল একের পর এক তুরুপের তাস। লামিন ইয়ামাল কিংবা নিকো উইলিয়ামস এরা কোনো আকস্মিক আবিষ্কার নন, তারা দে লা ফুয়েন্তের নিজের নার্সারিতে বেড়ে ওঠা চারাগাছ। লা মাসিয়া, আথলেটিক বিলবাও এবং তার দলের সেই মানুষগুলো, 16 বছর বয়সী লামিন ইয়ামাল আর 38 বছর বয়সী প্রবীণ হেসুস নাভাসকে একই ড্রেসিং রুমে এনে তিনি তৈরি করলেন একটা অভিজ্ঞ স্প্যানিশ ব্যাকলাইন, একটা লা ফামিলিয়া। দলের ভিতরে তখন সেই দর্শন নিয়ে দে লা ফুয়েন্তে বলেছিলেন, যখন তুমি মূল্যবোধ আর নীতি দিয়ে মানুষ পরিচালনা করো, তখন বয়স কোনো বাধা হয় না, আর সেটি তৈরি হয় এমন একটা কাঠামোর উপর যা কোনোভাবেই আপোষ করার মতো নয়। আর সেই কাঠামোটাই হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ। এই গভীর বিশ্বাসের উপর ভর করে তিনি স্পেনকে এনে দিয়েছিলেন ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপটা। সমালোচকরা স্তব্ধ হয়ে দেখলো যুব দলের সেই শান্ত শিক্ষক আজ ইউরোপের সিংহাসন
আসনে। 2026 সালের বিশ্বকাপে স্পেন মাঠে নামবে ফেভারিটের তকমা নিয়ে। প্রথম ম্যাচে কাবো ভের্দের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে তারা রুদ্রমূর্তি ধারণ করে ফেলেছে এবং স্প্যানিশ আর্মাডা আর প্রিপেয়ার্ড টু ফেস দ্য ফ্ল্যামবয়েন্ট আর্জেন্টাইন সাইড। সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে দেওয়া, উরুগুয়েকে 1-0 ব্যবধানে হারানো এবং নকআউটে অস্ট্রিয়া ও পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হওয়া পর্যন্ত এই পুরো যাত্রায় স্পেনের ডিফেন্স ছিল একটা দুর্ভেদ্য প্রাচীর। তবে সেই প্রাচীর ভাঙে বেলজিয়ামের শার্ল ডি কেটলারের গোলে। ম্যাচের মাত্র 30 মিনিটেই ফাবিয়ান রুইসের গোল স্প্যানিশদের এগিয়ে দিল। 41 মিনিটে সমতায় ফিরেছিল বেলজিয়াম, কিন্তু দে হ্যাভ ওয়ান সার্টিন মিকেল মেরিনো। যে মিকেল মেরিনো পর্তুগালের ম্যাচেও তাদেরকে ফিরিয়েছিলেন, সেই মিকেল মেরিনো 88 মিনিটের গোলে সেমিতে জায়গা করে নেয় লা রোহারা। তবে সেমিফাইনালে এবার তাদের প্রতিপক্ষ পরপর দুবার ফাইনাল খেলা, পুরো টুর্নামেন্টের সবচেয়ে অপ্রতিরোধ আক্রমণাত্মক ফরওয়ার্ড লাইনের দুর্দান্ত ফর্মিডেবল ফোরের ফ্রান্স। ডালাসের সেই হাই ভোল্টেজ সেমিফাইনালে এমবাপের ফ্রান্সের মুখোমুখি হয়ে এক নিখুঁত ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস দেখালেন দে লা ফুয়েন্তে। 22 মিনিটে লামিন ইয়ামালকে বক্সের ভিতর ফাউল করা হলে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ওয়াসাবাল। আর 58 মিনিটে পেদ্রো পোরো সেই ডিপ আন্ডারলাইং সেই চোখ ধাঁধানো রানের পর, চোখ ধাঁধানো সেই গোলটার পর 2-0 ব্যবধানে ফ্রান্সকে স্তব্ধ করে দিয়েছিল স্পেন। 2010 সালের পর স্পেনকে আবারও বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান এই মাস্টার মাইন্ড দে লা ফুয়েন্তে। এবার মেটলাইফের সেই সুরঙ্গে আবার ফিরে আসা যাক। দে লা ফুয়েন্তে মাঠের ওপারে তাকিয়ে আজ যাকে দেখছেন, সে শুধু এক অপরাজয় সাম্রাজ্যের কারিগর নন, তিনি হলেন তারই একসময় সেই সাধারণ মনোযোগী ছাত্র। আরও সেই অবহেলিত ছেলেটি যে নিজে কোনোদিন স্পেনের লাল জার্সি গায়ে বিশ্বকাপের মাঠে নামতে পারেনি, আজ তিনি দাঁড়িয়ে আছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে। মুখোমুখি দাঁড়িয়ে আছেন তার দুই ভিন্ন দর্শনের ফসল এবং তার ছাত্র। একদিকে তার নিজের হাতে তিলে তিলে গড়ে তোলা দুর্দান্ত স্প্যানিশ আর্মাডা, দ্য ইয়াং গানস ইয়ামাল, নিকো আর পেদ্রিদা, আর অন্যদিকে তারই ছাত্রের হাতে গড়া অপরাজয় এক পরিবার, লাস কালোনেতা। 19 তারিখের ফলাফল যাই হোক না কেন, এই ঐতিহাসিক মুহূর্তের মহাকাব্যিক সত্য একটাই, লুই দে লা ফুয়েন্তে নিজে কখনো আলো ঝলমলে তারকা হতে চান নাই, তবে তার হাত ধরেই আজ স্পেনের ফুটবল পেয়ে গেছে একটা নতুন সোনার বাগান। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।